আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। আগুন দেওয়ার সময়ও এক তরুণের জীবিত থাকার তথ্য। মডেল মেঘনার সাথে বেআইনি কিছু হয়নি বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা 2টি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। মঙ্গলবার আদালত দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় 12 জন এবং অন্য মামলায় 17 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে গোলাম মুর্তজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন গুম করে রাখার অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা এম সোহেলকে 18 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পরাগ আজিম জানাচ্ছেন। প্রসিকিউশন জানিয়েছে 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করার পর তাদের দেহ ভ্যানে তুলে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সকালে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন ঢাকা জেলার বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাইল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। তারা ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেফতার ছিলেন। 5 জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল। আজকে 3 জনকে হাজির করা হয়েছিল। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। যে আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারবো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গোলাম মুর্তজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগ আনা হয় র্যাবের সাবেক আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহেলের বিরুদ্ধে। তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গোলাম মুর্তজা মাহিন তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। জুলাই আন্দোলনে গুলির ঘটনায় চট্টগ্রামের যুবলীগ নেতা তহিদুল ইসলামকেও হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মডেল মেঘলা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট অন্য উপদেষ্টারা বৈঠকে ছিলেন। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাল ও পেঁয়াজের বাড়তি দামের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার বোতলজাত তেলের দাম নির্ধারণ করা হয়েছে 189 টাকা। সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। রফিকুল বাশার জানাচ্ছেন, রমজান মাস থেকে চলতে থাকা সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেল একবারে প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, আর খোলা তেল লিটারে 12 টাকা বাড়িয়ে করা হয়েছে 169 টাকা। এই দাম বৃদ্ধিতে বছরে সরকারের রাজস্ব আদায় বাড়বে 550 কোটি টাকা। রাজস্ব আয় বাড়ানো ছাড়াও আন্তর্জাতিক বাজারের সাথে মিল রাখতে দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে, তাই তেলের দাম বৃদ্ধি ভোক্তার উপর তেমন প্রভাব ফেলবে না। আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। সো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে, তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। চালের দাম বেড়েই আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম কমবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হতে 2018 সালে বাংলাদেশ যখন যোগ্য হয়, তখন থেকেই যদি সঠিকভাবে কাজ করা হতো তাহলে কোনো চ্যালেঞ্জ থাকার সুযোগ ছিল না। তিনি আরও বলেন, পেছনে ফেরার সুযোগ নেই, সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে একাধিক উপদেষ্টা, সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেন, পেছনে ফেরার কোনো পথ নেই। 2018 সালে যখন আপনি সিগন্যাল পেলেন, যখন কন্ট্রোল টাওয়ার থেকে বললো যে আপনার তুমি গেট ছেড়ে যাও, তখন তো আমরা আনন্দ করেছি। আমরা বলেছি দরকার বারবার, তাই না? তো এখন যাবেন কোথায়? ওইটা ফেরার আমাদের পথ নাই। আমরা বরং ওটাকে কি করে নিরাপদ করব, এটাই আমাদের সবার চেষ্টা, সম্মিলিত চেষ্টা হতে হবে। এটা একটা ন্যাশনাল ইস্যু। সঠিক প্রস্তুতি না নিয়ে উন্নয়নের গল্প বেশি থাকায় সামনে কিছু চ্যালেঞ্জ আছে, তবে সেগুলো মোকাবেলায় প্রস্তুতিও রয়েছে সরকারের। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। আমাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। তো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানব সম্পদের কথা যেটা বলছেন, এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। তা আমরা সেগুলি, সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কূটনীতিক নীতি হল প্রো বাংলাদেশ বলে জানান প্রেস সচিব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মী সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। বিকেলে রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে এক প্রতিবাদ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেন, রাজধানীর রূপনগরে একটি সরকারি অফিস দখলে বাধা দেওয়ার পূর্ব বিরোধের জের ধরে সোমবার স্থানীয় এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা চালায় স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশ বিষয়টি জেনেও কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এনসিপি নেতারা। তারা সন্ত্রাসীদেরকে আটক না করে বরঞ্চ তারা নিরপেক্ষ চুপচাপ দায়িত্ব পালন করেছেন, যেটি আমাদেরকে হতাশ করেছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে জাতীয় স্বার্থে জনগণের পক্ষে দাঁড়ানোর এক অভূতপূর্ব সুযোগ এসেছে। আমরা অতি দ্রুত এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাই। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে। হার্ভার্ড কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। ট্রাম্প প্রশাসনের দাবি মানা হলে তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করা শামিল হতো। হার্ভার্ডের এমন অবস্থান নেয়ার কয়েক ঘন্টার মাথায় ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির জন্য $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করে। গত 18 মাসে গাজা যুদ্ধ চলার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন। এই অভিযোগে গত মাসে হোয়াইট হাউস হার্ভার্ডের $9 বিলিয়ন ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনা করার কথা বলেছিল। পর্যালোচনার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানায় $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করার কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এবারে কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন যশোরের চাষিরা। ইতিমধ্যে জেলার বিস্তীর্ণ মাঠে ধান কাটা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে কৃষক নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড় কাটার বনভূমি উজাড় করে কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে জনবসতি, নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। হুমকিতে পড়েছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী। তবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বেভারেজ ব্র্যান্ড মোজোর 19তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে সারা দেশে নানা আয়োজন করা হয়। আকিজ হাউসে বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক অপারেশনস সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জন্মদিন উদযাপনে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট এবং গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে কেক কেটে উদযাপন করা হয় মোজোর 19তম জন্মদিন। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। দেখছেন চ্যানেল আই সংবাদ। গাজীপুরের গাছা থানা ডেগের চাকা এলাকায় একটি বাসায় বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ 3 জন দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় সবাইকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসরের পর বনপাড়িল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এবার খেলার খবর। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। আগুন দেওয়ার সময়ও এক তরুণের জীবিত থাকার তথ্য। মডেল মেঘনার সাথে বেআইনি কিছু হয়নি বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।